ভিডিওর শুরুতেই হারমোনিক্যাল জার্নি উইথ ভাস্কর এই চ্যানেলের সকল দর্শককে প্রথমেই জানাই স্বাগত। আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন সকালবেলায় একদম ভোরবেলায় উঠে আমরা প্রথম জঙ্গল সাফারি করতে গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আবার 7 পয়েন্টের উদ্দেশ্যে। এই রাস্তার দুই ধারে কখনো বিস্তৃত চা বাগান, আবার কখনো ছায়া ভরা ঘন জঙ্গল। এই বৈচিত্র্য ভরা রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ বুঝতে পারলাম আমাদের গাড়ি আস্তে আস্তে উঁচুর দিকে উঠছে, মানে পাহাড়ে উঠছি আমরা। তা জঙ্গল দেখতে এসে পাহাড়ের অনুভূতি, এটা আমাদের কাছে উপরি পাওনা হয়ে গেল। এই পাহাড়ি পথ ধরেই বেশ কিছুটা এগিয়েই আমরা চলে এলাম সাতলাবাড়িতে। এখানেই দেখলাম বহু পর্যটক তাদের গাড়ি রেখে সেখানকার লোকাল গাড়ি নিয়ে সেখানকার লোকাল সাইট সিনগুলো করছেন। আমরাও তাই করলাম। আমরা একটা মারুতি ভ্যান ভাড়া করে উঠে পড়লাম। ভাড়া পড়লো 1300 টাকা এবং ওই ড্রাইভার ভাই আমাদের বললেন মেন পয়েন্টসগুলো আছে সেগুলো আমাদের দেখিয়ে দেবে। কিছুটা এগোতেই আমাদের গাড়ি একটা বনের মধ্যে দিয়ে সরু রাস্তা ধরে এগিয়ে চলল। এই রাস্তা ধরে যেতে যেতেই বুঝতে পারলাম কেন এখানে গাড়ি রেখে লোকাল গাড়ি নিয়ে এখানকার লোকজন যাতায়াত করে। কারণ লোকাল ড্রাইভার ছাড়া এই রাস্তায় চালানো বাইরের ড্রাইভারদের পক্ষে প্রায় অসম্ভব। আমরা এসে দাঁড়ালাম আমাদের প্রথম স্পটে। আপনারা এখন যে সামনে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেই এলাকাটা হচ্ছে লাভা লোলেগাঁও, আর টোটালটাই হচ্ছে নেওড়া ভ্যালি। ওই ওপরে পাহাড়ের দিকটা হচ্ছে আপার নেওড়া ভ্যালি এবং আমরা যে দিকটা দাঁড়িয়ে রয়েছি এটা লোয়ার নেওড়া ভ্যালি। এর ঠিক মধ্যখান দিয়ে বয়ে যাচ্ছে নেওড়া নদী। আমরা এই সামনে গিয়েই নেওড়া নদীটা বা নেওড়া রিভারটা ড্রাইভাররা আমাদের দেখাবেন। পাহাড়ের এই অপূর্ব দৃশ্য দেখে তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের স্পটের উদ্দেশ্যে, অর্থাৎ নেওড়া রিভার। আবার আমরা জঙ্গল ভরা পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম। আমরা এসে পৌঁছলাম নেওড়া রিভারের কাছে, আর এখন আমরা পার হচ্ছি নেওড়া ব্রিজ। এখানকার নীল আকাশ, সবুজ পাহাড় আর প্রায় শুকিয়ে যাওয়া নদী এখানকার সকল পর্যটকেরই মন কাড়ল। আমরা এখানে বেশ কিছুটা টাইম কাটালাম। এই শুকনো নদীর অল্প জলে আটকে পড়া কিছু মাছ দেখতেই এই পর্যটকদের আগ্রহ। এইটা হচ্ছে নেওড়া রিভার। এখন একেবারেই জল নেই, কিন্তু জল থাকে। এখন জল নেই বলে এই যে জলটা আটকে গিয়েছে, এর মধ্যে প্রচুর মাছ আছে। লোকে মাছ দেখতেই অনেকে দাঁড়িয়েছে এখানে। নেওড়া ব্রিজ দেখা হয়ে গেল। এবার কোথায় যাবো? নেওড়া ড্যাম যাচ্ছে এবার।
আমার সঙ্গে চলে এসছে সামনে, আমি আর পেয়েছি। এই নেওড়া ড্যামে যাওয়ার পথ ছিল খুব সাংঘাতিক, যেমন সরু, ভাঙাচোরা এবং খুব উঁচু। গাড়িটা যে কী করে ওখান দিয়ে ড্রাইভার নিয়ে যাচ্ছিল, এটাই আমার আশ্চর্য লাগছিল। আমরা এসে পৌঁছলাম নেওড়া ড্যামে। নন্দীপুর এখানে প্রচুর মানে পোজ দিয়ে ছবি টবি তুললো। ড্যামের এই জায়গাটা থেকে একটু এগিয়ে গেলে এখানে একটা নদী আছে বলছে বড়। নেওড়া ড্যাম দেখার পর আমাদের গাড়ি একটা পাহাড়ি ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে চলল। রাস্তার দুই ধারে ছোট ছোট বাড়ি খুব সুন্দর করে সাজানো, এবং প্রতিটা বাড়ির সামনের সংলগ্ন জমির মধ্যে খুব সুন্দর করে নানা রকমের গাছপালা দিয়ে সাজানো। ঠিক দেখলে মনে হচ্ছে কেউ যেন নিজে হাতে খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে। এই গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে একটা খুব সুন্দর ছোট্ট চার্চও চোখে পড়ল। এই ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়ল সামনে অনেকটা দূরে কালো মেঘে ঢাকা পাহাড়। আমরা যেখানে আছি সেখানটাতে বেশ সুন্দর রোদ ঝলমল করছে, কিন্তু সামনেই পাহাড়ে কালো মেঘে ঢেকে রয়েছে। হয়তো পাহাড়েই খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে, যেটা দেখতে অপূর্ব লাগছিল। গ্রামটা শেষ হতেই সামনে আবার জঙ্গলের মধ্যে দিয়ে সেই সরু রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে যেতে বারবার মনে হচ্ছিল এখন তো আমরা বেশ ভালোই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি দিনের বেলায়, কিন্তু সূর্য ডুবে গেলে এই রাস্তার অবস্থা কি হয়, কি ভয়ানক হয়ে যায় এখানকার অবস্থা। ঘুটঘুটে অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এবার আমরা এসে পৌঁছলাম ঝুলন্ত ব্রিজের কাছে। কতজন যতক্ষণ কালীন পাও 1 2 3 4 5 আমরা এখন হ্যাঙ্গিং ব্রিজে, এতে বাইরেটায় লেখা রয়েছে মানে 5 জন অ্যালাও একবারে। আর আমাদের পচাবুড়ি ওইখানে সামনেটা দাঁড়িয়ে রয়েছে, কাউকে উঠতে দেবে না।
অলরেডি 10 জনের ওপর লোক এখানে দাঁড়িয়ে ছিল, তার জন্য আমাদের আর কাউকে উঠতে দেবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। এতক্ষণ সবাই নামলো, তারপর আমরা উঠলাম। এই ঝুলন্ত ব্রিজের সংলগ্ন এলাকাটা বেশ শান্ত এবং এর পরিবেশ খুব মনোরম। ঝুলন্ত ব্রিজটা দেখা শেষ হলে সেখান থেকে আমরা গাড়ি নিয়ে ফিরলাম ঠিক যেখান থেকে আমরা গাড়ি ভাড়া করেছিলাম, সাতলাবাড়ি। সেখান থেকে আমাদের নিজেদের গাড়ি নিয়ে আবার আমরা বেরোলাম এবং এবার এলাম আমরা রকি আইল্যান্ড দেখতে। এই এলাকায় সাইট সিন করতে করতে একটা জিনিস বুঝতে পারলাম যে এই প্রত্যেকটি স্পটই গড়ে উঠেছে নদীর সাঁকো সংলগ্ন জায়গা নিয়ে। এই সময়টাতে নদীর জল প্রায় নেই বললেই চলে, সবই শুকিয়ে গিয়েছে। নদীতে জল থাকলে এখানকার প্রাকৃতিক দৃশ্যই আলাদা মাত্রা নিত। রকি আইল্যান্ড এলাকার প্রাকৃতিক দৃশ্য দেখে সেখানে কিছু হালকা খাওয়া দাওয়া করে আমরা সোজা গেলাম গৌরীবাস। গৌরীবাসে আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন সূর্য প্রায় ডুবে ডুবে, চারিদিকে প্রায় সন্ধে লেগে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি গৌরীবাস বলে একটা জায়গা। এটা একটা ভিউ পয়েন্ট। এর খুব সামনে হচ্ছে জলঢাকা হাইডেল প্রজেক্ট, আর উল্টো দিকে আপনারা যে পাহাড়টা দেখছেন, যে রেঞ্জটা, এই পুরোটাই হচ্ছে গিয়ে ভুটান। তো এখান থেকে যে লাইটগুলো এখন অন্ধকার হয়ে গেছে বলে আমরা অত ক্লিয়ারলি আমি জানি না ক্যামেরায় কতটা ভালো ভিজিবল হবে, কিন্তু এই লাইটটা যেগুলো দেখা যাচ্ছে এখানে, এগুলো পুরোটাই হচ্ছে গিয়ে ভুটান। আর নিচের যে লাইটগুলো আছে এটা হচ্ছে ঝালং। তো বেসিক্যালি ভুটান, ইন্ডিয়া আর ঝালং, তো মাঝখানটা হচ্ছে ঝালং। আর এই যে নদীটা যাচ্ছে, এই নদীটা এই ঝালংয়ের পাশ দিয়ে নদীটা বয়ে চলেছে। আর এটা হচ্ছে কি আমাদের জলঢাকা হাইডেল প্রজেক্ট সামনে। তো অন্ধকার হয়ে গেছে অনেক, তো এত রাতে আমরা এখন পুরোটা ভিউ আমরা হয়তো পাচ্ছি না, কিন্তু যতটা মুখে বলা সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এই জায়গাটা আসা নিয়ে শুভরই বেশি উৎসাহ ছিল, মানে এরা সব বাকি সবাই বলছিল যে চলে যাওয়ার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি টাইমটা সন্ধ্যা হয়ে গেছে, মানে একদম পুরো আলো পুরো কমে গিয়েছে, ভালো দেখা যাচ্ছে না। তবে জায়গাটা অসাধারণ, একটু আগে আসতে পারলে খুব ভালো ইয়ে হচ্ছে, দারুণ। এইবার আজকের মতন ঘোরা হয়ে গেল, কারণ অন্ধকার হয়ে গিয়েছে চারদিকে, একে জঙ্গল আর পাহাড় এলাকা, আর বেশি কিছু দেখার নেই। অন্ধকার হয়ে গেলে এবার ফিরতে হবে। তাই এবার হোটেলের পথে রওনা, সব গাড়িতে উঠে পড়েছি, যাওয়া যাক হোটেলে, দিয়ে তারপর আবার হোটেলে এনজয় করবো সবাই মিলে বসে। এই রাস্তাটাই, এই রাস্তা থেকে লাইটটা একটা সময় আগে হারিয়ে যাচ্ছে। রাস্তা ধরেই যে আসতে হবে। চল শুভদি, আর ডিস্টার্ব করো না, চল। বাবা রেকর্ডিং করছে, বহু চেষ্টা চলছে, সবাই কয়দিন মতন খোঁজার। সামনে ডেন্স ফরেস্ট, আমরা রাতে বোঝার চেষ্টা করছি যদি একটা বাইসনের ঝলক পাওয়া যায়, কারণ এখানে আমাদের যারা গেট কিপার্স রয়েছে তারা বলেছে যে রোজ রাত্রিবেলা এখানে বাইসন আসে। কালও এসেছিল, গতকালও এসেছিল। তো আজকে আমরা চেষ্টা করছি, জানি সাকসেস পাবো না, তবুও চেষ্টা করে যাচ্ছি। আরেকবার করবো 8:30টায় 9টায়। চলো ওদের আসতে দাও, ডিস্টার্ব করো না। আজ তাহলে আর আসবে না। এবার সেকেন্ড ডোর কোন দিকে দেবে? কে? সবাই ওই দিকেই চেষ্টা করবে, তাই না? কারণ এই দিকটা দাঁড়া, এখান থেকে দাঁড়াও।
শুভদীপ যেই বার করবে আজকে একটা কিছু না কিছু। সেখানকার ঢাল লেগেছে। অনেক চেষ্টা চালাচ্ছে শুভদীপ। আমরা এখন হোটেলে চলে এসেছি আজকে তাড়াতাড়ি। এবার ছোটোগুলো বসে আছে, আমরা বেরিয়েছি। এবার হোটেলের মেন দরজার পাশ দিয়ে পুরো যে রেলিং আছে নেট দেয়া, শুভর আমার ওই ছোট্ট টর্চ নিয়ে বাইসন দেখেই ছাড়বে, বাইসন বা যা খুশি অন্য কিছু দেখেই ছাড়বে। পথ দেখছে কোন দিক দিয়ে আসতে পারে, সম্ভাব্য পথ দেখছে তাই। আর এই দুই বোন ওর পেছনে লেগেছে, খিল্লি করছে, কিন্তু শুভ তার জন্য একটু দমেনি, মন থেকে শুভ দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তার কারণ প্রচেষ্টা চলছে। কি করে ভাঙলো? কি করে ভাঙলো? এবারে গল্প তৈরি করার চেষ্টা চলছে। এটা জোড়া লাগিয়েছে তারপরেও ভাঙা। যাই হোক, এখন আমরা পার্টি করব। এবার একটুখানি না ওই হোটেলের তলায় একটু স্ন্যাক্স খাবো আমরা। আর এখানটা পুরো চারপাশটা ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। পাশে বন, অনেক প্রাণী টানি আসতেই পারে। তা আমরা এখন পুরো হোটেলের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে। পাশেই বনটা এত সাংঘাতিক গভীর বন, ওটাই একটা বার করে কেউ এক এক রকম হবে। এইটা রাখলেই বেস্ট। মা বাবার জন্য আর ছোটগুলোর জন্য হোটেলের রুমে খাবার পাঠিয়ে দিয়ে আমি, শুভ, মিষ্টু আর কোয়েল মিলে হোটেলের নিচে রেস্টুরেন্টে বসে ছোট করে স্ন্যাক্স পার্টি করলাম। হালকা করে খাওয়া দাওয়া করে আবার হোটেলের চারপাশে একটু ঘোরাঘুরি, তারপর সোজা একটু রাত হতেই ডিনারের টেবিলে। আমাদের হোটেলে আজকে লাস্ট নাইট ডিনার করে এবার আজকের দিনটা বেশ করে এখন রুমে গিয়ে তারপর সিনেমা দেখবো, আড্ডা মারবো। আমাদের ডিনার করে নিই, তাই তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছে। মোটের ওপরে আজকের দিনটা ভালোই কাটলো। ভিডিওটা এখন এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই ডুয়ার্স ভ্রমণেরই শেষ পর্বে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।